একটা লড়াই চলছে। উপদেষ্টা আসিফ বর্তমান সরকার বনাম বিএনপি বা জনগণের অধিকার, যেখানে আদালত থেকে একটা রায় হয়ে গেছে, নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে, তারপরেও কোন আইনের বলে বা কোন সমস্যা দেখিয়ে ইশরাককে মেয়র পদে বসতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে দুইজনই, উপদেষ্টা আসিফ এবং মেয়র ইশরাক, দুজনই দুইটা বক্তব্য দিয়েছেন। কার বক্তব্যটা সঠিক? উপদেষ্টা আসিফ 10টা কোটেশন দিয়েছেন যে এই সমস্যাগুলোর কারণে মেয়র পদে ইশরাককে বসানো যাচ্ছে না। বাট তারই 10টা যে কোটেশন তিনি জাতির সামনে প্রকাশ করেছেন, এগুলো কতটুকু ভুলে ভরা, তারই সমর্থক বা তারই সতীর্থ, তারই বড় ভাই সাইয়েদ আবদুল্লাহ, এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে বেনজিরের, তারপর হচ্ছে ছাগলের বিভিন্ন যে কর্মকাণ্ড যিনি প্রকাশ করেছিলেন, সেই সাইয়েদ আবদুল্লাহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে উপদেষ্টা আসিফের এই সরকার যেখানে রাত্র 2টার সময়, 3টার সময়, 12টার সময় সিদ্ধান্ত নিতে পারে, সেখানে নির্বাচন কমিশন রাত 10টার সময় প্রজ্ঞাপন কেন জারি করতে পারবে না? তাহলে প্রশ্নটা হচ্ছে, মেয়র ইশরাক কি সঠিক বা বিএনপি সঠিক যে সর্বশক্তি দিয়ে মেয়র ইশরাকের এই পথকে আটকানোর চেষ্টা করছে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ এবং তার যারা কলাকুশলী আছেন তারা? এখানে ইশরাক বেশ কিছু অভিযোগ এনেছেন। তার বক্তব্য হচ্ছে মেয়র ফেওর কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ এবং এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। এমনকি আজকে আমরা যখন এই নিউজটি করছি, আগামী কয়েক ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহরকে ব্লকেড ঘোষণা করা হচ্ছে, পুরো ঢাকা শহর অচল করে দেওয়া হবে ইশরাকের সমর্থকরা। আরো মজার বিষয় হচ্ছে, ইশরাকের পক্ষে ফাইনালি কারা মাঠে নামছেন? এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মচারী কর্মকর্তারা আছেন, তারাও কিন্তু তার পক্ষে আজকে কি বলা হয় যে একাত্মতা ঘোষণা করেছেন। সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে গতকালকে ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তারা ঘোষণা করেছেন আজকে সকাল 10টার মধ্যে যদি দাবি মানা না হয়, তাহলে ঢাকা শহরে যে দক্ষিণ এরিয়া আছে সম্ভবত সেখানে পরিচ্ছন্নতা সেবা, ময়লা পরিবহন সেবা এবং বিদ্যুৎ সেবা সহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে। অপরদিকে আমাদের উপদেষ্টা আসিফ বলছেন যে দেখেন ভাই, এটা ব্যক্তিগত আক্রমণের জায়গা না, এটা আইনের জায়গা। বিএনপির নেতা কর্মীরা বলছেন আপনারা যে আইন কপচাচ্ছেন, সেই আইন কপচানোটার পেছনে এনসিপি অথবা আপনাদের যেগুলো দরকার সেগুলোর ব্যাপারে এই দেশে রাত 3টার সময় যখন জরুরি বৈঠক হয়, রাত 12টার সময় যখন জরুরি বৈঠক হয়, তাহলে আমাদের বেলায় কিসের আইন আপনারা শিখাচ্ছেন? প্রশ্নটা হচ্ছে অনেকটা ইগো প্রবলেম এবং ক্ষমতার ভারসাম্য লড়াইয়ের প্রবলেম, এবং পাশাপাশি আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই ইউনূস সরকারের আন্ডারে, সেটাই প্রশ্ন তুলেছেন ইশরাক। যে এই যে এখন আবার জাতীয় নির্বাচনের একটা ফন্দি সামনে আসছে, যে স্থানীয় সাধারণ নির্বাচন যেগুলা আপনার এই কি বলা হয় যে মেয়র, তারপর হচ্ছে আরো বিভিন্ন যে পদগুলোতে এনসিপি যেই প্রস্তাব দিচ্ছে, সার্জিসরা যে প্রস্তাব দিচ্ছে, এগুলো উদ্দেশ্য প্রণোদিত নিজস্ব লোকদেরকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন আয়োজন করে, সেই নির্বাচনকে ম্যানুপ্যালেট করে ক্ষমতাকে কুক্ষিগত করার নতুন নীল নকশা বা ষড়যন্ত্র হিসাবে দেখছে বিএনপি। আমার কাছে মনে হয় আর কি, বাংলায় একটা কথা আছে, গাধা পানি তো খায় বাট ঘোলাইয়া খায়। এই সরকারের অনেকগুলো সিদ্ধান্ত আছে যেগুলা আওয়ামী লীগের বিপরীতে যখন সিদ্ধান্ত নেওয়া হয়, এগুলো বিদ্যুৎ গতিতে দৌড়তে, আর যেটার মধ্যে সরকারের স্বার্থ আটকানো আছে, উপদেষ্টাদের স্বার্থ আটকানো আছে, সেখানে স্থবির হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখছি মাইনা তো নেনই, কিন্তু এই যে বিভিন্নভাবে নিজেদের মান সম্মান ইজ্জত পাবলিকলি বিসর্জন দিয়া এরপরে যখন মেনে নিচ্ছেন, বিষয়টা কতটুকু আসলে পজিটিভ হচ্ছে? যতটুকু আমরা বুঝি, সাধারণ আইন কারণ এত বুঝি না, বাট এতটুকু বুঝি এই মেয়র পদটা ইশরাকের যৌক্তিক অধিকার, পাওনা অধিকার, এটা তাকে দিতে হবে। এটা নিয়ে যত আইন কপচাপেন, এটা নিয়ে যত নাটক করবেন, ইসি ঘেরাও করবেন, মানুষ সেগুলোতে আপনাদের বিপরীতে অবস্থান নিয়ে নিয়েছে। গতকালকে হাসনাতের নিজ এলাকা, সেইখানে আওয়াজ উঠছে হাসনাতের চামড়া তুলে নিব আমরা। কারা এরা? বিএনপির নেতা কর্মীরা বলছে চামড়া তুলে ডুগডুগি বাজাবে। আসিফের ছবিতে জুতার মালা দেওয়া হচ্ছে, উপদেষ্টা মাহফুজকে বোতল মারা হচ্ছে। আপনি বুঝতে পারছেন যে এদের অবস্থান কত দ্রুত পড়ে যাচ্ছে। মেইন কারণ কি? টাকা, ক্ষমতা। বিভিন্ন জায়গায় নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যেটাই হচ্ছে, সেটাকে এরা মবের মাধ্যমে নিজেদের বিভিন্ন সেক্টর, জামাতেরও ব্যাকআপ নেওয়া। কেউ কেউ বলেন যে জামাত আর এনসিপি একই, এটা সি টিম বি টিম, যেখানে এনসিপি সেখানে দৌড় দিয়া জামাত শিবির, তারা গিয়ে সমর্থন যোগায় বসে। প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায়। তো দেখা যাক মেয়র ইশরাকের দাবি আজকে মানা হয় কিনা। আজকে এটা নিয়ে একটা কোর্টের শুনানি আছে,
নাকি ঢাকা শহর অচল করে দেয় ইশরাকের সমর্থকরা? সময় বলে দিবে, আর মাত্র কয়েক ঘন্টা। ভালো থাকুন। থেকে বিদায় না হবে, এদেশের কপালে খুবই খারাপই আছে, এটা আমি আপনাদেরকে বলে দিতে চাই। আর আমি আমাদের প্রবাসী যারা আছেন, those are watching right now, I strongly believe that there are many expatriates watching this live because it's too late in Bangladesh, except some, I know some, they are watching from Bangladesh too. You guys wake up, take part in this process, participate in that, because you got to protect, you are the stakeholders of Bangladesh, not the politicians. These are thieves. They steal our money, our wealth, treasury every single day. They're not honest. 80% politicians are corrupted in Bangladesh. So, you know, we should not even talk about them, to be honest. আর যারা সাথে পারে না, এরা সত্তর হতে পারবে না। 53 বছর একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে না, কোন মুখে এসে এরা বক্তব্য দেয় আর লেকচার দেয় আমাদের সামনে? They should listen to our lecture right now, not we have to listen to them, because that is functional. They failed to bring any changes. I understand we are a democratic country, we have to have an election, but the problem is আপনি ইলেকশনের নামে কি ওই চুর, বদমাইশ, বাটপার, দুর্বৃত্ত, অযোগ্য, অপদার্থ, লেখাপড়াহীন মূর্খদেরকে অষ্টম শ্রেণী পাস মানে মানুষকে নির্বাচিত করবেন আপনি? এটা একটা প্রসেস আছে। I'm not telling that we don't need an election. We may have an election. We got to have an election, but we have to be prepared for that, so that our democracy, I mean, we could have a sustainable democracy and rule of law. If not, we should not spend a single dollar or taka or poisha on election if it's not functional. That's the bottom line, ladies and gentlemen. So I request and urging all of you guys, particularly প্রবাসী, এবং আমি আবার বলছি, এবং একটা আছে পাসপোর্ট ইস্যু, এর পাসপোর্ট বিদেশি, এর পাসপোর্ট বিদেশি। So what? The Prime Minister of Canada, he has a dual nationality. He's a British citizen and a Canadian too. He was a governor of Bank of England. Right now he is the Prime Minister of Canada. এই মূর্খরা এমন কিছু জিনিস তুলে আনে, বল কি ও উনার ডাবল সিটিজেন আছে, ডুয়াল সিটিজেনশিপ আছে, উনি এটা করতে পারবে না। So what? তোরা জঙ্গলে বসবাস করো, তোরা কি রাজনীতি শিখেছ? বাংলাদেশে থেকে রাজনীতি শিখেছে। বাংলাদেশে শিখে যদি কেউ বলে আমি বাংলাদেশ থেকে রাজনীতি শিখেছি, আমি তাকে এখনো জঙ্গলি মনে করি। I'm sorry for my language, please forgive me, it's a tough language. আমি তাকে জঙ্গলি মনে করি। রাজনীতির র শিখে নাই এখন পর্যন্ত। রাজনীতি শিখতে গেলে you have to look at the Western countries. Yes, if you want to talk about democracy, they are a democratic country, you are not. Absolutely. So follow them, learn something out of them, and implement it in your own country. So this is the bottom line, ladies and gentlemen. I want to tell you that দেখেন একটা পোর্টস নিয়ে, পোর্ট ব্যবস্থাপনা নিয়ে কি ধরনের অপরাজনীতি, মিথ্যা তথ্য দিয়ে বেড়াচ্ছে এক একটা জ্ঞান পাপী মূর্খ। এরা এই দেশের ক্ষমতা যদি পায়, এরা কেউ কোথায় নিয়ে যাবে দেশটাকে? এরা কল্পনা করতে পারে? মুসলিম দেশের একটা কোম্পানি পেয়েছে, এটা এভাবে থাকবে? ওই চুর বাটপাররা এয়ারপোর্টে এখনো লাগেজ চুরি হয়, এখনো লাগেজ চুরি হয়। পৃথিবীর কোন দেশে এয়ারপোর্টে লাগেজ চুরি হয় আমাকে দেখান আপনারা। এখন পর্যন্ত সোমালিয়া, there is no government in Somalia, they don't have this problem too, you know. বের হলে সোমালিয়া কেউ অস্ত্র ধরে আপনার লাগেজ নিয়ে যেতে পারে।